চন্দনা দেবী তার স্বামী রতনবাবু এবং ছেলে আকাশকে নিয়ে বাস করে। আকাশ একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেলে চন্দনা দেবী আকাশের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে ঠিক করে। কিন্তু চন্দনা দেবী জানে না তার হবু বৌমা ভীষণ পরিমাণে কিপটা। আর বিয়ের পর, বৌমা আজকে বেশ বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তুমি তাই আমাদের জন্য গরম গরম পরোটা আর আলুর দম রান্না করো, সাথে ডিম ভাজাও করবে, কারণ পরোটার সাথে আলুর দম আর ডিম ভাজা খেতে খুব ভালো লাগে। তুমি রান্নাঘরে চলো, আমি তোমাকে ময়দার মাপ দেখিয়ে দিচ্ছি। এই বলে চন্দনা দেবী প্রিয়াঙ্কাকে রান্নাঘরে নিয়ে যায় আর ময়দার কৌটো থেকে প্রিয়াঙ্কাকে বেশ অনেকটা পরিমাণ ময়দা ঢেলে দেয়। আর সেই ময়দা দিয়ে প্রিয়াঙ্কাকে 20টা মতো পরোটা বানাতে বলে। আর 20টা পরোটা বানানোর কথা শুনে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়, কারণ সে কোনোদিনও বাবার জন্মেও 20টা পরোটা একসঙ্গে দেখেনি। প্রিয়াঙ্কার মা যখন বাড়িতে পরোটা বানাতো তখন সে গুনে গুনে 5 থেকে 6টা পরোটা বানাতো। আর সেটা থেকে প্রিয়াঙ্কা এরকম পরোটা বানানোর ক্ষেত্রে কিপটা স্বভাব পেয়েছে। বাড়িতে 4 জন মানুষ আর 4 জনের জন্য 20টা পরোটা, 4 জনের জন্য 6টা পরোটা ঠিক আছে, বাবা 2টো মা 2টো আর আমি একটা আকাশ একটা, ব্যাস এত ময়দা দিয়ে আমি যদি এখন পরোটা বানাই তাহলে সারা মাস চলবে কি করে? আর যেমন আমি পরোটা বানাবো সেরকম পরিমাণ মতো আলুর দম আর অর্ধেক অর্ধেক করে ডিমের অমলেট বানাবো। এই ভেবে প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য পরোটা, আলুর দম এবং ডিম ভাজা করে নেয়। আর কিছুক্ষণের মধ্যেই সে সকলকে খাবার পরিবেশন করতে শুরু করে। সে তার শ্বশুর মশাইয়ের পাতে একটা পরোটা, শাশুড়ি মায়ের পাতে একটা পরোটা এবং স্বামীর পাতে একটা পরোটা দিয়ে দেয়। আর নতুন বৌমাকে এরকম ভাবে একটা একটা পরোটা পরিবেশন করতে দেখে সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়। প্রিয়াঙ্কা, এই একটা পরোটা তো আমার 1 সেকেন্ডে শেষ হয়ে গেল। আর একটা পরোটা খেয়ে কি পেট ভরে নাকি? আমাকে আরো 4-5টা পরোটা দাও। কি তুমি একসঙ্গে 4-5টা পরোটা খাবে? এরকম করলে হয় নাকি? আমি এতগুলো পরোটা বানাইনি, আমি তোমার জন্য একটা পরোটা বানিয়েছি আর শাশুড়ি মায়ের জন্য, শ্বশুর মশাইয়ের জন্য 2টো করে পরোটা বানিয়েছি। এই দেখো বাটিতে আর একটা পরোটা আছে, এই পরোটাটা আমিই খাবো। সুতরাং তোমার ভাগের পরোটা শেষ হয়ে গেছে, তোমাকে আর কিছু খেতে হবে না, যাও তুমি উঠে যাও। কি ব্যাপার বৌমা, তুমি এত কম করে পরোটা তৈরি করেছো কেন? আমি তো তোমাকে বলে দিলাম 20টা মতো পরোটা তৈরি করতে, আর এখানে তো মাত্র 6খানা পরোটা আছে। মা আপনি বুঝতে পারছেন না, একদিনে 20টা পরোটা খাওয়া ঠিক নয়। আর এমনিতেই বাইরে যা বৃষ্টি বাদল চলছে, ময়দার দাম কিন্তু এখন খুব বেশি হবে, তাই আমরা কম কম করে খাবার খাবো, তাতে খাবার বেঁচে যাবে আর সারা মাস ভালো মতো সংসারও চলে যাবে। বৌমার এরকম কিপটেমি স্বভাব দেখে সকলে ভীষণ পরিমাণে রেগে যায়। আর সেই মুহূর্তে সেখানে তাদের প্রতিবেশী মালতী দেবী আসে। আর মালতী দেবী সেখানে আসা মাত্রই খাবারের টেবিলের উপর তার চোখ পড়ে, কারণ সে পরোটা খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। আর পরোটা দেখে তখনই সে টেবিলের উপর বসে পড়ে। ওরে বাবা রে, তোরা এই বৃষ্টির মধ্যে গরম গরম পরোটা খাচ্ছিস? আমার না ভীষণ খিদে পেয়ে গেছে। নতুন বৌমা, আমাকেও 2-3টে পরোটা দাও, তোমাদের বাড়ি থেকে একেবারে ব্রেকফাস্ট করে তারপরেই যাব। মালতী দেবীর কথা শুনে সকলেই ভীষণ পরিমাণে বিপদে পড়ে, কারণ তারা কিভাবে মালতী দেবীকে পরোটা খেতে দেবে বুঝতে পারে না, যেহেতু তাদের কিপটা বৌমা মাত্র 6খানা পরোটা তৈরি করেছে। এখন যদি আমি এই মহিলাকে বলি আমার বৌমা মাত্র 6টা পরোটা বানিয়েছে, তাহলে সারা পাড়ায় রটিয়ে দেবে যে আমার নতুন বৌমা কিপটে। এবার আমি কি করব? চন্দনা দেবী যেহেতু কিছু করার থাকে না, তাই সে নিজের প্লেটের পরোটা, তার স্বামীর প্লেটের পরোটা এবং নতুন বৌমার প্লেটের পরোটা নিয়ে মালতীকে খেতে দেয়। আরে তোরা তোদের ভাগের পরোটা আমাকে দিয়ে দিচ্ছিস কেন? তোরা খাবি না? না রে, আসলে আমাদের খাওয়া হয়ে গেছে, এই পরোটাগুলো এক্সট্রা হয়েছিল, তাই ভাবছিলাম আমরা খেয়েই নেব। ভাগ্যিস তুই চলে এসেছিস, আমাদের পেটে আর একটুও জায়গা নেই। তুই এই পরোটাগুলো সব খেয়ে নে, তারপর বল আমার বৌমা কেমন রান্না করেছে। মালতী দেবী এই কথা শুনে খুবই খুশি হয় আর সে পরোটাগুলো খেয়ে নেয়। অন্যদিকে প্রিয়াঙ্কা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ তার কপালে আজকে আর পরোটা জোটে না। আর এভাবেই সে নিজের কিপটামি করার জন্য একেবারে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই মালতী দেবী খাওয়া দাওয়া করে নতুন বৌমার তৈরি করা পরোটার প্রশংসা করে সেখান থেকে চলে যায়। বৌমা, আমার ছেলে মাস গেলে অনেক টাকা রোজগার করে, তাই তোমাকে ময়দা, আটা, চাল, ডাল কিচ্ছু বাঁচাতে হবে না। তুমি প্রত্যেকদিন বেশি বেশি করে রান্না করবে, তা না হলে এরকম যদি খাবার দাবার কম পড়ে যায় আমরা বিপদে পড়বো। আমরা একটু বেশি বেশি খাওয়া দাওয়া করি, তোমার কিপটামি করার কোনো দরকার নেই, কেমন?
এই বলে চন্দনা দেবী নিজের ঘরে চলে যায়। আর সেই দিনকে তাদের পরোটা খাওয়া হয় না। এত কথা শোনা সত্ত্বেও প্রিয়াঙ্কার স্বভাব কিছুতেই পরিবর্তন হয় না। আর এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। আকাশ তার বউয়ের কাছে পরোটা খাওয়ার আবদার করে বসে, কিন্তু প্রিয়াঙ্কা তার কিপটেমি স্বভাববশত আকাশের জন্যই শুধুমাত্র পরোটা বানায়। কি ব্যাপার আকাশ, তুমি যে বললে পরোটা খাবে, পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। আর আজকে আমি একদম কিপটের মতো পরোটা বানাইনি, যা পরোটা বানিয়েছি তাতে তোমার ভালো মতো খেয়ে পেট ভরে যাবে। প্রিয়াঙ্কার এমন কথা শুনে আকাশ খুবই খুশি হয়। আর এমন সময় হঠাৎই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। আকাশ দরজা খুলে দেখে যে তার বন্ধু প্রীতম তাদের বাড়িতে এসেছে। আসলে আকাশ আজকে প্রীতমকে নিজের বাড়িতে পরোটা খাওয়ার জন্যই নিমন্ত্রণ জানিয়েছে। আর সেই জন্যই আকাশ তার বউকে পরোটা বানাতে বলে। কিন্তু বাড়িতে অতিথিকে আসতে দেখে প্রিয়াঙ্কা ভয় পেয়ে যায়, কারণ সে শুধুমাত্র একজনের জন্যই পরোটা রান্না করেছে। যাক বাবা, তুই তাহলে এলি। তোর জন্য আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। জানিস আমার বউ গরম গরম পরোটা করেছে, আর পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চল তাড়াতাড়ি করে খেয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। আর এমনি তোর বাড়িটা ঘিয়ের পরোটার গন্ধে ভরে গেছে, আমার খুব লোভ লাগছে। চল। এই বলা মাত্রই প্রিয়াঙ্কা হঠাৎ করে আকাশকে রান্নাঘরের দিকে ইশারা করে, কিন্তু আকাশ তার ইশারা করার কারণ বুঝতে পারে না। ফলে সে রান্নাঘরে চলে যায়। আর প্রিয়াঙ্কা আকাশের সামনে কান্নাকাটি করতে শুরু করে। তোমরা সবাই কেন এত বাজে বলো তো? তুমি যে বললে তুমি পরোটা খাবে, সেই জন্য আমি তোমার জন্য মাত্র 4টে পরোটাই তো বানিয়েছি। তুমি তো আমাকে বলতে পারতে তোমার বন্ধু আজকে আসবে, তাহলে আমি আজকে বেশি করে পরোটা বানাতাম। তুমি আবারও আজকে কিপ্টের মতো পরোটা বানিয়েছো? সেদিনকে মা তোমাকে কতবার করে বললো যে কিপ্টের মতো পরোটা করবে না, কিন্তু তবুও তো তুমি তার কথা শুনলে না। আর আমি বলেছি আমি পরোটা খাবো, তার মানে তুমি 4টে পরোটাই রান্না করবে? আর বাড়িতে অন্য কারো মুখ নেই? এবার আমি কি করবো বলো তো? বেচারা হাঁ করে বসে আছে পরোটা খাবে বলে। অন্যদিকে প্রীতম আকাশ এবং প্রিয়াঙ্কাকে ডাকাডাকি করতে শুরু করে, কারণ তার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়। কি রে আকাশ, মানছি তোর নতুন বিয়ে হয়েছে, তাই বলে তুই তোর বন্ধুকে ভুলে যাবি নাকি? তাড়াতাড়ি আয়। আরো বৌদি, পরোটা পরিবেশন করো, আমার খুব খিদে পেয়েছে। প্রীতমের কথা শুনি আকাশ এবং প্রিয়াঙ্কা আরো বেশি চিন্তায় পড়ে, কারণ তারা বুঝতে পারে না যে তারা এবার কি করবে। কিন্তু আকাশ আর নিজের কিপটা বউয়ের উপর ভরসা করতে পারে না, কারণ প্রিয়াঙ্কা আবার তার কিপটেমি স্বভাবের জন্য অল্প অল্প পরোটা বানাবে। তাই সে প্রিয়াঙ্কাকে বাইরে খাবার পরিবেশন করতে পাঠায়। আপনার বন্ধু একটু আসছে, আসলে রান্নাঘরের সিলিং থেকে জল পড়ছে তো, তাই ওখানে একটু আঠা লাগাচ্ছে, ওর একটু সময় লাগবে। আমি আপনাকে পরোটা পরিবেশন করছি, আপনি খেয়ে নিন। আর আকাশ কিছুক্ষণ পরে এসে আপনার সঙ্গে জয়েন করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। এই শুনে প্রিয়াঙ্কা প্রীতমের প্লেটে পরোটা পরিবেশন করতে শুরু করে। আর প্রীতম একের পর এক পরোটা খেয়ে যায়, কারণ সেই পরোটার স্বাদ প্রীতমের কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এভাবেই প্রীতম 4খানা পরোটা খেয়ে নেয়। কিন্তু তারপরও প্রীতম প্রিয়াঙ্কার কাছে আরো পরোটা চাইতে শুরু করে। আর এই শুনে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। আর আকাশ তখন তার বন্ধুর জন্য তাড়াতাড়ি করে পরোটা বানাতে ব্যস্ত ছিল। এই নাও প্রিয়াঙ্কা, আমি আরো 10টা পরোটা বানিয়ে ফেলেছি। যাও গিয়ে প্রীতমের থালায় পরিবেশন করে দিয়েছো। আর ও যেন বুঝতে না পারে যে আমি রান্নাঘরে রান্না করছি, বুঝেছো? তোমার বন্ধুর পেট নাকি কুয়ো? আগে 4টে পরোটা খেলো, তারপর এখন আবার বলছে 10টা পরোটা খাবে। তোমরা তো দেখছি আজকেই সব ময়দা নষ্ট করে দেবে। কত কষ্ট করে মানুষ টাকা রোজগার করে ময়দা কিনে, আর ময়দার যা দাম, এরকম ভাবে বেশি বেশি পরোটা কেউ খায় নাকি বলো তো? তুমি দয়া করে নিজের মাথাটা ব্যবহার করা বন্ধ করো। তুমি যদি এত মাথা ব্যবহার না করে আর কিপটেমিটা না করে ঠিকঠাক ভাবে পরোটা তৈরি করতে, তাহলে এখন আমাকে রান্নাঘরে রাঁধুনি হয়ে বন্ধুর জন্য পরোটা বানাতে হতো না, বুঝেছো? আকাশের কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে চুপ করে যায়। আর সে তাড়াতাড়ি করে প্রীতমকে আরো বেশি বেশি পরোটা পরিবেশন করে। এভাবেই প্রীতমের যখন পেট ভরে পরোটা খাওয়া হয়ে যায়, তখন সে আকাশের খোঁজ করতে শুরু করে। আর আকাশ রান্নাঘর থেকে বেরিয়ে আসে। বাবা আকাশ, এতক্ষণ লাগে রান্নাঘরে সিলিং ঠিক করতে? আমি এতগুলো পরোটা খেয়ে নিলাম, আর কোথায় ভাবলাম তোর সাথে গল্প করতে করতে পরোটা খাবো, কিন্তু তুই তো শুধু রান্নাঘরেই ব্যস্ত থাকলি। এরকম করলে হয় নাকি? আর বলিস না, বাড়ির কাজ বুঝিস তো, আমি কি করেই বা বুঝো বলতো? আজকে সেদিক থেকে জল পড়বে, তা না হলে আমি তোর সাথে একসাথে বসেই পরোটা খেতাম। যাই হোক, পরোটা খেয়ে তোর ভালো লেগেছে তো? তাহলে বল আমার বউ কেমন পরোটা বানাই। আমার তো আমার বউয়ের হাতে পরোটা খেয়ে অন্য কিছু আর খেতেই ভালো লাগে না। আকাশের কথা শুনে প্রীতম খুব ভালো মতোই বুঝতে পেরে যায় যে আকাশ মিথ্যা কথা বলছে, কারণ প্রীতম ভীষণ পরিমাণে চালাক চতুর ছেলে ছিল। তাই সে সহজেই আকাশের মিথ্যা কথা ধরতে পেরে যায়। হ্যাঁ, বৌদি তো ভালোই পরোটা বানাই, কিন্তু দুঃখের বিষয় হলো বৌদির হাতে কিংবা মুখে কোথাও ময়দার দাগ লেগে নেই। কিন্তু দেখ, তোর চুলে, হাতে, গালে শুকনো ময়দা ভরে গেছে। আমি ভাবছি তুই যদি সিলিং ঠিক করিস, তাহলে এত ময়দা তোর গায়ে কি করে লাগলো? আমার তো মনে হচ্ছে তোর বউ নয়, বরং তুই আমার জন্য পরোটা বানিয়েছিস। সত্যি করে বলতো, আসল কেসটা কি? তোর বউ কি রান্না বান্না করতে পারে নাকি পারে না? আকাশ এরকম কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এর ফলে সে কথা বলতে গিয়ে তুতলিয়ে ওঠে।
আরে না না, মানে তুই ভুল বুঝিস না, মানে আমি সেটা বলতে মানে না, মানে আর কি আমি পরোটা করব। কেন, আমার বউ তো পরোটা রান্না করে, তুই কিন্তু সবসময় এরকম আর কি মারবি না বলে দিলাম। আরে ঠিক আছে ঠিক আছে, বৌদি যখন এত ভালো পরোটা বানাই, তাহলে বৌদি তুমি রান্নাঘরে গিয়ে আমার জন্য আরো 20টা পরোটা বানিয়ে নিয়ে এসো তো, আমি বাড়িতে নিয়ে যাব, কারণ আমার বউ পরোটা খেতে খুব ভালোবাসে। আর আকাশ তুই বস, আমি আর তুই গল্প করি। প্রিয়াঙ্কার কিছুতেই এরকম কথাবার্তা সহ্য করতে পারে না, ফলে সেই মুহূর্তে সে একেবারে ফোঁস করে ওঠে। কি, আরো 20টা পরোটা? তুমি একই অতগুলো পরোটা খেয়েছো, আর আমাদের 5 কেজি ময়দা শেষ হয়ে গেছে। তোমাকে আমি আরো ময়দা খরচ করে পরোটা বানিয়ে দিতে পারবো না। পরোটা বানাতে গিয়ে গ্যাস খরচা হয়, তেল খরচা হয়, গতর খরচা হয়, তারপর ময়দা খরচা হয়। না বাবা না, আমরা আর কোনো পরোটা তৈরি করতে পারবো না। যাও, তুমি বাড়িতে গিয়ে তোমার বউকে বলো, তোমার বউ তোমাকে বেশি বেশি করে পরোটা বানিয়ে খাওয়াবে। আমাদের টাকা কি গাছে ফলে নাকি? আর তার উপর পরোটার সঙ্গে আলুর দম, ঘুগনি, এত কিছু ফ্রিতে পাওয়া যায় না, বুঝেছো? প্রিয়াঙ্কার এমন কথা শুনে প্রীতম একেবারে অবাক হয়ে যায়, আর সে ভালো করে বুঝতে পারে যে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে কিপটা প্রকৃতির মহিলা। তাই সে কোনো কথা না বাড়িয়ে অপমানিত বোধ করে সেখান থেকে চলে যায়। আর আকাশ প্রিয়াঙ্কাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। আর পরের দিনই আকাশের অফিসে রটে যায় যে আকাশের নতুন বউ ভীষণ পরিমাণে কিপটা, আর সে পরোটা খাওয়াতে গিয়ে লোকজনকে খোঁটা দেয়। তাই আকাশের কোনো মান সম্মান থাকে না। এই ব্যাপার যখন আকাশের বাড়িতে জানাজানি হয়ে যায়, তখন প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে, আর সে নিজের এরকম কিপটামির জন্য সকলের কাছে ক্ষমা চায়। তারপর থেকে প্রিয়াঙ্কা আর কখনো পরোটা তৈরি করতে গিয়ে কিপটামি করে না। গায়ত্রী দেবী তার পরিবারকে নিয়ে গ্রামে বাস করে। তার পরিবারে ছিল 2 ছেলে, 2 বৌমা এবং 2 নাতি নাতনি। আর গায়ত্রী দেবীর আরো একটা ছেলে ছিল, যার নাম হলো বিজয়। বিজয়ের বড় 2 দাদা রণজয় এবং সঞ্জয় প্রথম থেকেই চাষের কাজে নিযুক্ত ছিল। তাই তারা গ্রামের মেয়েকে বিয়ে করে সংসার করতে শুরু করে। কিন্তু বিজয় পড়াশোনাতে ভালো হওয়ায় সে পরবর্তীকালে শহরে গিয়ে চাকরি পায়, আর শহরের মেয়েকে বিয়ে করে সে শহরে সংসার পাতে। এভাবেই তাদের সকলের জীবন কাটতে থাকে। একদিন গায়ত্রী দেবীর বড় ছেলে রণজয় তার মাকে বলে, মা, মাম্পির স্কুলে গরমে ছুটি পড়ে গেছে, আর মাম্পি বা জেদ করছে ও শহরে ওর ছোট কাকু কাকিমার কাছে যাবে। তাই আমি ভাবছি আমরা সবাই মিলে যদি শহরে যাই তাহলে কেমন হয় বলো তো? আমরা তো আগে কখনো কেউ শহরে যাইও নি। হ্যাঁ রে খোকা, খুবই ভালো হবে। আমারও তো শহরে যাওয়ার প্রথম থেকেই খুবই ইচ্ছা। আর আমার ছোট ছেলে, ছোট বৌমা শহরে কিভাবে থাকে, কেমন জায়গায় থাকে, আমাদেরও তো দেখার ইচ্ছা করে। চল, এবার গরমের ছুটিতে আমরা বরং শহর থেকেই ঘুরে আসি। এই শুনে বড় বৌমা মেঘনা এবং মেজ বৌমা পিয়ালিও খুবই খুশি হয়। আমরা তাহলে শহরে যাব? আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। বিয়ের পর থেকে সংসারের চাপে পড়ে আমাদের কোথাও ঘুরতে যাওয়াই হয় না। যাক, শেষ পর্যন্ত আমরা ঘুরতে যাচ্ছি, তাও আবার শহরে। মা, মাম্পির স্কুলে কিন্তু গরমের 1 মাসের ছুটি পড়েছে, তাহলে আমরা সবাই 1 মাস শহরে থেকে আসবো, ঠিক আছে? সেসব তো ঠিক আছে, কিন্তু আমরা সবাই যদি শহরে চলে যাই তাহলে আমাদের রানীর কি হবে? রানী তো বাড়িতে একা একা থাকতে পারবে না। আরে মা, এত চিন্তা করছো কেন? তোমার রানীকেও সঙ্গে করে শহরে নিয়ে যাব। রানী গরু, তাতে কি হয়েছে? ওরা কি শহর করার ইচ্ছা করে না? আচ্ছা মা, আমরা যে শহরে যাচ্ছি তুমি কিন্তু বিজয়কে ফোন করে জানাবে না, আমরা ওদেরকে সারপ্রাইজ দেব। এভাবে গরমের ছুটিতে গায়ত্রী দেবীর পরিবার শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিনই তারা সবাই মিলে শহরে গিয়ে পৌঁছায়। ভোরবেলা তারা রেখা এবং বিজয়ের ফ্ল্যাটে গিয়ে বাড়ি বাড়ি কলিং বেল বাজাতে থাকে। তখন বিজয় এবং রেখা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। রেখা কোনো রকমে ঘুম থেকে উঠে দরজা খুলতে চলে যায়, আর দরজা খুলেই সে তার শ্বশুর বাড়ির সকলকে দেখে একেবারে চমকে ওঠে। আর গায়ত্রী দেবী তখন তার বৌমাকে দেখে বলে, আরে বৌমা, তুমি কেমন ধরনের পোশাক পরেছো? ছি 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 ছি, কি বাজে! তোমার কোনো লজ্জা নেই? তুমি তোমার ভাসুরদের সামনে এরকম খোলামেলা পোশাক পরে চলে এসেছো? যাও যাও, তাড়াতাড়ি গিয়ে গা ঢাকা পোশাক পরে এসো। সরি মা, আমি তো জানতাম না যে আপনারা আসবেন। আর এটা তো কোনো খারাপ পোশাক নয়, এটা তো নাইট ড্রেস। আমি তো রাত্রেবেলা এই ধরনের পোশাক পরেই ঘুমাই। আচ্ছা, আপনারা ভেতরে চলুন, আমি চেঞ্জ করে আসছি। কিন্তু আপনারা হঠাৎ করে চলে এলেন, আমাদেরকে কিছু জানালেন না। কাকিমণি, বাবা বলেছিল আমরা তোমাদেরকে সারপ্রাইজ দেব, সেই জন্য আমরা তোমাদেরকে কিছু বলিনি। এই শুনে রেখা মিথ্যা হাসার নাটক করে সেখান থেকে চলে যায়। আর সে তাড়াতাড়ি করে পোশাক চেঞ্জ করে বিজয়কে ঘুম থেকে তুলে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়।
বিজয়, তাড়াতাড়ি ওঠো। তুমি নাক ডেকে ঘুমাচ্ছ? ওখানে তোমার গ্রামের পরিবারের সবাই আমাদের বাড়িতে চলে এসেছে। এভাবে কিছু না জানিয়ে হঠাৎ করে চলে আসার কি মানে? যাও ওঠো, ওদের সঙ্গে গিয়ে কথা বলো। আমাকে এখন আবার রান্না করতে হবে। ভেবেছিলাম ছুটির দিনে রান্না বান্না করবো না, বাইরে থেকে খাবার অর্ডার করে খাবো, কিন্তু আজকে তো আমাকে রান্নাঘরেই সারাদিন কাটাতে হবে। এমন সময় হঠাৎ করে রেখা এবং বিজয় দুজনেই গরুর ডাক শুনতে পায়, আর তারা বাইরে বেরিয়ে দেখে যে তাদের ড্রয়িং রুমে একটা গরু দাঁড়িয়ে আছে। আর সেই গরুকে দেখে বিজয় খুব সহজেই চিনতে পেরে যায়, কিন্তু রেখা সেই গরুকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে, আরে আরে, এই গরুটা কোথা থেকে এলো? কেউ কি মেন গেট খুলে রেখেছিল? এভাবে ফ্ল্যাটের মধ্যে গরু কিভাবে ঢুকে এলো? বিজয়, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? এই গরুটাকে তাড়াতাড়ি বাইরে বের করো। এই গরু, হুশ হুশ। আরে বৌমা, এ তুমি কি করছো? এটা কোনো বাইরের গরু নয়, এটা আমাদের বাড়ির গরু, আমাদের রানী। আমরা তো রানীকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছি। কি, আপনারা গ্রাম থেকে শহরে গরুকে সাথে করে নিয়ে এসেছেন? ইস, আপনাদের জন্য তো দেখছি আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। জানি না সোসাইটির লোকজন আমাদেরকে নিয়ে কি ভাবছে। কি অবস্থা! তাহলে এখন মানুষের সঙ্গে গরুও থাকবে? খবরদার বৌমা, তুমি রানীকে গরু বলবে না। রানী আমাদের ফ্যামিলির সদস্য। আমরা যদি সবাই শহরে চলে আসতাম, তাহলে রানী একা একা বাড়িতে কিভাবে থাকতো? সেই জন্যই তো আমরা রানীকেও শহরে নিয়ে এসেছি। কিন্তু তোমাদের শহরে কোনো বড় খোলা মাঠ দেখতে পেলাম না, যেখানে রানী ঘাস পাতা খেতে পারবে। তাই তুমি যখন আমাদের জন্য রুটি বানাবে, তখন তুমি রানীর জন্য কিন্তু বেশি করে রুটি বানিয়ে নেবে, না হলে বেচারি রানীকে না খেয়ে থাকতে হবে। আমাদের রানী আবার রুটি খেতে ভালোবাসে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে রেখা প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু সে বাড়ির সকলের সামনে কিছুতেই রাগ প্রকাশ করতে পারে না। তাই চুপচাপ সে রান্নাঘরে গিয়ে বাড়ির সকলের জন্য রুটি এবং সবজি রান্না করতে থাকে। একের পর এক সে রুটি বানাতে থাকে, আর অন্যদিকে তার পরিবারের সকলে রুটি তরকারি খেতে থাকে। গায়ত্রী দেবী এবং তার পরিবার নিজেরা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে রানীকেও রুটি খাওয়াতে থাকে। এভাবে রেখাকে সেদিন 200টা রুটি একা হাতে বানাতে হয়। আর এত রুটি বানাতে গিয়ে রেখা পুরোপুরি নাজেহাল হয়ে পড়ে। আমি আর পারছি না বাবা, কোনো রকম ভাবে আজকের দিনটা কাটলে বাঁচি। কালকে সকাল হলেই আমি অফিসে বেরিয়ে যাব, আর বাকি ঘরের কাজকর্ম রান্নাবান্না আমার দুই যা দেখে নেবে। আমি আর এদের জন্য খাটতে পারবো না। পরের দিন সকাল হলেই রেখা এবং বিজয় দুজনেই সময়ের আগে অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার গায়ত্রী দেবী এবং তার পরিবার বাড়িতে তাণ্ডব নৃত্য শুরু করে। তারা গ্রামে যেমন ভাবে জীবন কাটায়, সেরকম ভাবেই শহরে থাকার তারা চেষ্টা করে। গায়ত্রী দেবী সকালবেলা ঘুম থেকে উঠে জগে করে জল নিয়ে মুখ ধোয়ার জন্য ব্যালকনিতে চলে যায়। আর সে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করার পর জল নিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলকুচি করে নিচে ফেলতে থাকে। আর এমন সময় সেই বিল্ডিং এর নিচ থেকে রামপ্রসাদ বাবু হেঁটে যায়। গায়ত্রী দেবী তাকে দেখতে না পেয়ে কুলকুচি করে তার মাথায় জল ফেলে দেয়, আর সেই জল রামপ্রসাদ বাবুর মাথায় গিয়ে পড়ে। এই এই জল পড়লো কোথা থেকে? এই উপরে কে আছো? আমার মাথায় কে জল ফেললো? বেয়াদব শয়তান! সকাল সকাল আমি অফিসে যাবো বলে বেরোচ্ছিলাম, আর আমার মাথায় জল ঢেলে দিল। এই শুনে গায়ত্রী দেবী খুবই ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে যায়। বাবারে বাবা, খুব বাঁচা বেঁচে গেলাম। এই বিল্ডিং এর মধ্যে তো অনেকগুলোই ঘর আছে, তাই ওই লোকটা কিছুতেই বুঝতে পারবে না যে ওর মাথায় জল কে ফেলেছে। মুখ ধোয়া হয়ে গেলে গায়ত্রী দেবী এবার একটা বড় বালতি নিয়ে তাদের গরু রানীর কাছে চলে যায়, আর সে গরুর দুধ দুইয়ে সেই দুধ আশেপাশের ফ্ল্যাটের লোকজনকে দিতে চলে যায়। এই নাও, আমি তোমাদের জন্য গরুর দুধ এনেছি, একদম খাঁটি দুধ। এরকম খাঁটি দুধ তোমরা শহরে কোথাও পাবে না। এইমাত্র আমি নিজের হাতে গরুর দুধ দুইয়ে নিয়ে এলাম। আমাদের রানী কিন্তু খুব ভালো দুধ দেয়। গায়ত্রী দেবীর এরকম কথা শুনে সোসাইটির লোকজন সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিন্তু আমরা তো কেউ দুধ নেব সেটা বলিনি। আপনি কি আমাদের সোসাইটিতে নতুন দুধ বিক্রি করতে এসেছেন? আগে তো আপনাকে আমরা কেউ কখনোই দেখিনি। আর তাছাড়া আমাদের কারোর দুধ লাগবে না, আপনি যান এখান থেকে। আরে বাবা, আমি দুধ বিক্রি করতে আসিনি। আমি তো তোমাদের প্রতিবেশী। আমি বিজয়ের মা। আমি গ্রাম থেকে শহরে থাকতে এসেছি, তাই ভাবলাম তোমরা সবাই একই বিল্ডিং এ থাকো, তোমরা তো সবাই একে অপরের প্রতিবেশী, তাই আমি তোমাদের সবাইকে খাঁটি গরুর দুধ খাওয়াতে এসেছি। তোমরা একবার আমার রানীর দুধ খেয়ে দেখোই না, খুবই সুস্বাদু। ফ্রিতে গরুর দুধ পাওয়া যাবে শুনে সোসাইটির লোকজন কিছু ভাবনা চিন্তা না করেই গায়ত্রী দেবীর কাছ থেকে দুধ নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রণজয় এবং সঞ্জয় দুই ভাই একসঙ্গে স্নান করার জন্য বাথরুমে ঢোকে, কিন্তু বাথরুমটা খুবই ছোট হওয়ায় তাদের দুজনের কিছুতেই সেটা পছন্দ হয় না।
ইস, এত ছোট জায়গার মধ্যে কি স্নান করা যায়? গ্রামে আমরা কত সুন্দর পুকুরে স্নান করতাম, আমাদের খোলামেলা জায়গায় স্নান করে অভ্যাস। এরকম ছোট একটা ঘরের মধ্যে ঠিক মতো দাঁড়ানোরই তো জায়গা নেই, এখানে স্নান করবো কি করে বলতো ভাই? দাদা চল এক কাজ করি, এই বিল্ডিং এর নিচে আমি একটা পার্ক দেখেছিলাম, আমরা বরং বালতি করে ওই পার্কে জল নিয়ে যাই, তারপর আমরা ওই পার্কে বসে মজা করে স্নান করতে পারবো। এই বলে রণজয় এবং সঞ্জয় দুই ভাই বালতি বালতি জল পার্কে নিয়ে চলে যায় আর তারা সেখানে সকলের সামনেই খোলা জায়গায় স্নান করতে থাকে। রণজয় এবং সঞ্জয় দুজনকে এভাবে পার্কের মধ্যে স্নান করতে দেখে শহরের লোকজন প্রচন্ড পরিমাণে অবাক হয় আর তারা খুবই হাসাহাসি করতে থাকে, কিন্তু সরল সিধেসাদা রণজয় এবং সঞ্জয় তাতে কিছু মনে করে না। তাদের স্নান করা হয়ে গেলে ভাই আমাদের ভিজে জামা কাপড়গুলো কোথায় মেলবো রে? ঘরের মধ্যে মেলার জায়গা আছে বলে আমার তো মনে হচ্ছে না, চল আমরা বরং এই পার্কে জামা কাপড়গুলো মেলে দিই, বিকালে শুকিয়ে গেলে আমরা তুলে নিয়ে চলে যাব। এই বলে তারা তাদের ভেজা জামা কাপড় পার্কের ঘাসের উপর মেলে সেখান থেকে চলে যায়। এমন সময় বড় বউ এবং মেজ বউ রান্নাঘরে রান্না করার জন্য ঢোকে, কিন্তু রেখার মডিউলার কিচেনের কোনো কিছুই তারা বুঝতে পারে না, এমনকি বহু চেষ্টা করেও তারা কিছুতেই গ্যাস ওভেন ধরাতে পারে না। যতক্ষণ না রেখা বাড়িতে আসছে ততক্ষণ কিন্তু আমরা গ্যাস ধরাতেই পারবো না, আর রেখা তো বলে গেল ও রাত্রিবেলা বাড়িতে আসবে, ততক্ষণ কি আমরা না খেয়ে থাকবো? আরে দিদি তুমি চিন্তা করছো কেন? আমরা গ্রামের বউ, আমরা চাইলে কিন্তু সবকিছুই করতে পারি। এই বিল্ডিং এর সামনে একটা বড় পার্ক আছে, চলো ওখান থেকে আমরা মাটি নিয়ে আসি, সেই মাটি দিয়ে আমরা রান্নাঘরের মধ্যেই একটা উনুন বানিয়ে নেব, তারপর সেই উনুনেই আমরা রান্না করব। এই বলে পিয়ালি এবং মেঘনা দুজনেই পার্ক থেকে মাটি খুঁড়ে নিয়ে আসে আর সেই মাটি দিয়ে তারা রান্নাঘরের মেঝেতেই একটা বড় উনুন তৈরি করে। সেই মাটির উনুন ধরিয়েই তারা রান্না করতে শুরু করে দেয়। এর ফলে সারা বাড়িতে ধোঁয়া ছড়িয়ে পড়ে আর আস্তে আস্তে সেই ধোঁয়া ফ্ল্যাটের চারিদিকে ছড়িয়ে যায়। বিজয় এবং রেখার ফ্ল্যাট থেকে এরকম কালো ধোঁয়া বেরোতে দেখে তাদের প্রতিবেশীরা সকলেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সবাই মনে করে বিজয়ের ফ্ল্যাটে হয়তো আগুন লেগেছে। আরে মনে হচ্ছে বিজয়দের ফ্ল্যাটে আগুন লেগেছে, ওই তো ওদের ফ্ল্যাটে জানালা দিয়ে তো ধোঁয়া বের হচ্ছে। এই কে কোথায় আছো? তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডকে খবর দাও, আর কেউ একজন বিজয়কে ফোন করে ব্যাপারটা জানাও, তাড়াতাড়ি আগুন নেভানোর চেষ্টা করো, তা না হলে আগুন কিন্তু পুরো সোসাইটিতেই ছড়িয়ে যাবে। আর সবাই তাড়াতাড়ি নিচে নেমে এসো, ফ্ল্যাটের মধ্যে কেউ থাকবে না, সবাই তাড়াতাড়ি নিচে নেমে এসো। এভাবে একে একে সেই সোসাইটির সমস্ত লোকজন ফ্ল্যাটের মধ্যে থেকে বাইরে বেরিয়ে চলে যায়। আর এভাবে সবাইকে এক জায়গায় জড়ো হতে দেখে গায়ত্রী দেবী তার পরিবারকে বলে, এরা সবাই মিলে এক জায়গায় হয়ে এরকম হইচই করছে কেন? ভূমিকম্প এসেছে নাকি বলতো? আমি শুনেছি ভূমিকম্প হলে শহরের লোকজন বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় পালিয়ে যায়, আমার মনে হচ্ছে নিশ্চয়ই ভূমিকম্প হচ্ছে। ঠিক এমন সময় খবর পেয়ে বিজয় এবং রেখাও বাড়ি চলে আসে। এমন সময় মেঘনা এবং পিয়ালি ব্যালকনিতে এসে চিৎকার করে বলে, আরে না না, আগুন লাগেনি, আমরা তো মাটির উনুনে রান্না করছি। আসলে এখানে তো শুকনো কাঠ পাওয়া যাচ্ছে না, ভেজা কাঠ উনুনের মধ্যে দিয়েছি বলে এতটা ধোঁয়া হচ্ছে, কোনো আগুন লাগেনি, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। মেঘনার মুখে এমন কথা শুনে বিজয় এবং রেখা দুজনেই খুবই রেগে যায় আর তারা তখনই হাত জোড় করে সোসাইটির সকলকে বিব্রত করার জন্য ক্ষমা চায়। আর রেখা তখনই তার দুই জায়ের কাছে গিয়ে বলে, আরে তোমরা বোকার মতো কাজ করছো কেন? সবার সামনে আমাদের মান সম্মান একেবারে শেষ করে দিলে। শহরে মাটির উনুনে কেউ রান্না করে না, আমি তোমাদের গ্যাস ধরানো শিখিয়ে দিচ্ছি, তোমরা গ্যাস ওভেনেই রান্না করবে, ওকে? এই বলে রেখা তার দুই জাকে গ্যাস ওভেন ধরানো শিখিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে আরো 2-4 দিন কাটে। একদিন মেঘনা তার মেজো জা পিয়ালিকে বলে, আমাদের ছোট যা কতটা ব্যস্ত থাকে বল, আমরা এখানে এসে পর্যন্ত ওকে একবারও ঘর বাড়ি লেপতে দেখিনি। আমার মনে হয় শহরে গোবর পাওয়া যায় না বলে এখানকার লোকজন বাড়িঘর লেপতে পারে না, কিন্তু এখন তো আমাদের কাছে গোবর আছে, চল আমরা দুই যা মিলে পুরো বাড়িটা ভালো করে লেপে দিই, আর বাকি যা গোবর থাকবে আমরা ঘরের মধ্যেই ঘুটে দিয়ে দেব, না হলে শুধু শুধু গোবরগুলো তো নষ্ট হচ্ছে। এই বলে মেঘনা এবং পিয়ালি দুজনেই গোবর দিয়ে বিজয় এবং রেখার পুরো ফ্ল্যাটটা ভালো করে লেপে দেয়। কিছুক্ষণ পর যখন বিজয় এবং রেখা বাড়িতে আসে তখন তারা তাদের বাড়ির এমন অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর বিশেষ করে রেখা এবার কিছুতেই তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। বিজয়, অনেক হয়েছে, আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না এসব, তুমি প্লিজ এনাদেরকে এবার গ্রামে যেতে বলো, এনাদের সঙ্গে থাকা আর সম্ভব হচ্ছে না, সোসাইটির লোকজন এনাদের জন্য সব সময় কমপ্লেন করছে, তুমি এনাদেরকে গ্রামে পাঠাও, না হলে কিন্তু আমি বাপের বাড়িতে চলে যাব। রেখার মুখে এমন কথা শুনে গায়ত্রী দেবী এবং তার পরিবারের সকলেরই খুবই খারাপ লাগে।
আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা। আমরা শহরে এসে তোমাদেরকে অনেক সমস্যায় ফেলে দিয়েছি। আসলে শহরের কোনো কিছুই গ্রামের মতো নয়, সবকিছুই যেন আলাদা। আর আমাদেরও এখানে থাকতে একদমই ভালো লাগছে না। শহরের মানুষজন সবাই স্বার্থপর, আমাদের গ্রাম এর চেয়ে অনেক ভালো। তাই আমরা আজকেই গ্রামে ফিরে যাব। এই বলে গায়ত্রী দেবী তার পরিবারকে নিয়ে সেদিনই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর এই দেখে রেখা এবং বিজয় দুজনেই খুবই খুশি হয়। রেখা এবং বিজয় আবার আগের মতো দিন কাটাতে শুরু করে। অন্যদিকে গায়ত্রী দেবী এবং তার পরিবার গ্রামে ফিরে গিয়ে স্বস্তি পায়।